প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত পদার্থবিজ্ঞান ক্লাসে। তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমাদের বাকি ছিল গাণিতিক সমস্যার সমাধান। আসলে আমরা যখন থিওরিটিক্যাল পড়ি তখন সেক্ষেত্রে আমরা কিছুটা গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম আমরা। তো আজকের ক্লাসে আমরা পুরোটাই গাণিতিক সমস্যার সমাধান করব। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ঠিক আছে পাঠে চলে গেলাম। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম গাণিতিক সমস্যার সমাধানটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সাথে একটু মিট করে আসি যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের জন্য আমি স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দিয়ে রাখছি, তোমরা অলরেডি সেটা পড়া শুরু করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধানে আমরা এগোতে পারি। তাহলে আমাদের ১ নাম্বার গাণিতিক সমস্যা এটি। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের দেয়া আছে যে 200 মিলিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলক একটি তরলের মধ্য দিয়ে 2.1 × 10⁻² মিটার পার সেকেন্ড প্রান্ত বেগে পড়ছে। তরলের সান্দ্রতাঙ্ক, এটা একটা গুণাঙ্ক তোমরা জানো, 0.003 কেজি পার মিটার পার সেকেন্ড। তরলের সান্দ্র বল নির্ণয় করো। তাহলে ঠিক আছে, আমরা ডাটাগুলো উঠিয়ে ফেলি। তাহলে ১ নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমরা করছি। ব্যাসার্ধ দেওয়া আছে r = 200 মিলিমিটার। ঠিক আছে, আমি স্ক্রিন সরিয়ে দেব, অসুবিধা নাই। 200 মিলিমিটার, তাহলে এটাকে আমরা মিটারে প্রকাশ করলে 10⁻³ মিটার। আর কি দেয়া আছে? প্রান্তবেগ v সমান 2.1 × 10⁻² মিটার পার সেকেন্ড। আর দেওয়া আছে সান্দ্রতাঙ্ক, এটা ইকুয়াল 0.003 কেজি। আর তরলের সান্দ্র বল দেওয়া আছে, সান্দ্র বল বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি এখন স্ক্রিনটি অফ করে দিলাম। আর তোমরা যারা আমার সাথে আছো তাদেরকে আমি একটু নক দিয়ে আসি, একটু দেখে আসি তোমাদের কি অবস্থা। তোমরা চাইলে গাণিতিক সমস্যাটি সমাধান করা শুরু করতে পারো। হ্যাঁ, তোমরা ১ নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করা শুরু করো। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করে দিই, অফ করে দিয়ে আমি তোমাদেরকে একটু হেল্প করি। ঠিক আছে, তাহলে আমরা ডাটাগুলো লিখেছি। তো তোমরা জানো যে এটার সূত্র হবে F সমান 6 পাই ইটা আর ভি। এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, 6 ইন্টু পায়ের মান আমরা জানি 3.1416, আর এর মান হলো 200 ইন্টু 10⁻³ ইন্টু ভি এর মানটা হলো 2.1 ইন্টু 10⁻²। এখন যদি আমরা এটা হিসাব নিকাশ করি তাহলে আমরা এটার উত্তর পাবো। তোমরা চাইলে উত্তরটি লিখে দিতে পারো, আমি মিলিয়ে দেখছি যে তোমাদের উত্তর ঠিক আছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটু চেক করে নিই। হ্যাঁ, নেট স্পিড আজকে একটু ডাউন মনে হচ্ছে। আমরা এই প্রবলেমটি সলভ করার পরে আমরা পরের প্রশ্নে যাব।
আমি আসলে একটু চেক করে নিই। ওকে, আমি তোমাদের আমরা এই প্রবলেমটি সলভ করার পরে আমরা পরের প্রশ্নে যাব। ঠিক আছে, গুড। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, আসলে আমি এটা চেক করছিলাম এতক্ষণ ধরে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন এটা আমরা এই প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। তাহলে এটার উত্তর হলো 2.37 ইন্টু 10 ইনভার্স 4 নিউটন। এটা হলো আমাদের উত্তর। তোমাদের যাদের হয়েছে তারা তোমরা একটু মিলিয়ে নাও, আর যাদের হয়নি তোমরা তারা চাইলে তুলে নিতে পারো। আমি পরের প্রশ্নে চলে গেলাম। 2 নাম্বার গাণিতিক সমস্যা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দ্বিতীয় সমস্যাটা আমি একটু পড়ে নিই ততক্ষণ। যে 2 মিলিমিটার, আচ্ছা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না, সরি। ইয়েস, 2 মিলিমিটার ব্যাসের একটি পানির গোলককে ভেঙে 10 লক্ষ সম আয়তন ক্ষুদ্র ফোঁটা তৈরি করলে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে? বিষয়টা একটু খেয়াল করো, যে একটি গোলক ভেঙে 10 লক্ষ, তার মানে গোলকটা বড় ছিল তারপরে ছোট হয়েছে। তার মানে আমাদের 2 মিলিমিটার যে ব্যাস দেওয়া আছে এটা বড় গোলকের ফোঁটা। তার মানে এরকম একটা পানির ফোঁটা, তো এই ফোঁটাটার ব্যাসার্ধ আমরা ধরবো। আর এখানে এটা দেয়া আছে 2 মিলিমিটার ব্যাস, এটার ব্যাস দেয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করব। তারপরে এটা ভেঙে 10 লক্ষ ছোট ছোট ফোঁটা তৈরি হয়েছে, তো সেইগুলোর ব্যাসার্ধকে আমরা ধরবো স্মল আর। সেই ক্ষেত্রে আমরা কি কি করব একটু খেয়াল করি। তাহলে আমি ডাটাগুলো আগে তুলে নিলাম। খেয়াল করো, ডাটাটিতে 2 মিলিমিটার ব্যাস, তার মানে আমি ব্যাসার্ধ আর ইকুয়াল লিখলাম 2 মিলিমিটার। ব্যাসার্ধ হলে বাই 2 হবে, তাই না? তাহলে 1 মিলিমিটার 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার হবে। আচ্ছা, তারপরে বলছে গোলক ভেঙে 10 লক্ষ, এটা তাহলে ক্যাপিটাল আর, এটি কেমন? আচ্ছা, এখন 10 লক্ষ, এন এর মান হলো 10 টু দি পাওয়ার 6। আর কি আছে, কতটুকু কাজ সম্পন্ন হবে? কাজ W ইকুয়াল হোয়াট, পানির পৃষ্ঠ টান দেওয়া আছে T ইকুয়াল 72 ইন্টু 10 ইনভার্স 3 নিউটন পার মিটার। ওকে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের কাজ বের করতে হবে। এখন আমি স্ক্রিনটি অফ করে দিলাম। এখন তোমরা আমাকে বলো যে আমি কি সূত্র করব। ঠিক আছে, তোমরা চাইলে সূত্র লিখে ফেলতে পারো, তোমরা চাইলে সূত্র লিখে ফেলতে পারো। গুড, হ্যাঁ তোমরা লিখে ফেলতে পারো। ওকে ফাইন, সাদিয়া ফারহানা জুই অলরেডি যোগদান করে ফেলেছে। এটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস। ওকে ওকে, তাহলে ঠিক আছে, আমি চলে গেলাম গাণিতিক সমস্যা সমাধানে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমাদের কাজ বের করতে হবে। কাজ, তো কাজটা আমরা কিভাবে লিখব? কাজের সমীকরণ কি আমরা জানি, কাজ W ইকুয়াল 2 নম্বর অঙ্ক এটি, ডেল এ টি। কেমন? আমাদের কাজ জানতে চাওয়া হয়েছে। তাহলে ডেল এ মানে হলো 4 পাই আর স্কয়ার মাইনাস, আচ্ছা আমাদের এখানে খেয়াল করো, একটা ক্যাপিটাল আর আমাদের স্মল আরটাও লাগবে। কেমন? স্মল আর, স্মল আর এর মানটা আমরা বের করব। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে তোমরা একটু হিসাব নিকাশ করো কি হবে। তোমরা হিসাব নিকাশটা করো, আমি তোমাদের হেল্প করছি। হ্যাঁ, তোমরা হিসাব নিকাশটা করো। তাহলে এখানে আমরা কি করব একটু খেয়াল করো, 4 পাই এন আর স্কয়ার, তার মানে এটা যখন 10 লক্ষ ভাগে ভাগ হলো তখন এন সংখ্যক হয়েছে, আমরা ধরে নিলাম। এন এর মানটা আমরা যদিও লিখেছি এখানে, এন আর মাইনাস আর স্কয়ার ইন্টু টি, এই যে টি, 4 পাই এর মানটা আমরা বসালাম। তাহলে এখন আমাদের এখানে বের করতে হবে স্মল আর এর মান। আমরা কিভাবে বের করব স্মল আর এর মান? একটি বিষয় খেয়াল করো, যখন এটা বড় গোলক ছিল তখনকার যে আয়তন আর ছোট ছোট গোলকগুলোর সবগুলোর আয়তন সেম, সমান হবে। তাহলে আমরা আয়তনের জন্য লিখতে পারি 4/3 পাই আর কিউব ইকুয়াল 4/3 পাই আর কিউব কত সংখ্যক? n সংখ্যক। কেমন?
তাহলে সেই ক্ষেত্রে 4/3 পাই, 4/3 পাই আমরা যদি বাদ দিই, এখানে থাকবে আর কিউব ইকুয়াল এন স্মল আর তার কিউব। তাহলে আমাদের আর এর মানটা দেয়া ছিল, এন এর মানটাও দেয়া ছিল। তাহলে খেয়াল করো, আমরা আরেকটু কাজ করি। এন এর মানটা হলো 10⁶ আর কিউব। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা, এখানে আমরা এটাকে ঘনমূল করে ফেলি। তাহলে ঘনমূল করলে কি হবে, আর সমান 10 স্কোয়ার মানে 100 স্মল আর। এখন আমরা স্মল আর এর মানটা বের করে ফেলি। 100 আর এর মানটা হলো 10⁻3, সো দিস ইজ 10⁻5 মিটার। তো এখন আমাদের এই আর এর স্মল আর এর মানটা আমরা এখানে পুট করব, আর ক্যাপিটাল আর এর মান তো আমাদের আছে, টি এর মান আমাদের আছে। এখন তোমরা বের করে ফেলো। এখন তোমরা বের করে ফেলো। আমি ডাটাটা মুছে দিলাম, এই পাশে আমি বাকি সূত্রের অংশটুকু আমি লেখা শুরু করলাম। তোমাদের গাণিতিক প্রবলেমটা আরেকবার দেখায়, যারা এখন এই মুহূর্তে যোগদান করলা আমি তাদের জন্য দেখাচ্ছি যে কি ছিল আমাদের গাণিতিক প্রবলেমটি। একটু খেয়াল করো। 2 মিলিমিটার ব্যাসের একটি পানির গোলককে ভেঙে 10 লক্ষ সময়ায়তন ক্ষুদ্র ফোঁটা তৈরি করলে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে। অর্থাৎ ওই ফোঁটাটা ভেঙে যখন 10 লক্ষ হলো তখন কতটুকু কাজ হলো সেটা আমরা আসলে বের করার চেষ্টা করছি। তাহলে সেই ক্ষেত্রে এটার উত্তরটা হবে 8.95। আচ্ছা, তোমরা এখানে মানগুলো বসাও কেমন। 8.95 ইন্টু 10⁻5 কাজের একক জুল আমরা বসিয়ে দিলাম, কাজের এককটি কি হবে। তাহলে এখন আমি একটু দেখি যে তোমাদের কার কি অবস্থা, তোমরা কি বলছো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ওকে ধন্যবাদ। অনেকেই তোমরা উত্তর করে ফেলেছো। এর মধ্যে আরাফাত হোসেন উত্তর করেছে, ফারুক করেছে, আরিফা করেছে। ওকে ধন্যবাদ। তো ঠিক আছে, আমি এখন তোমাদের 3 নাম্বার গাণিতিক সমস্যাটা দেখাই। তৃতীয় 3 নাম্বার প্রবলেমটা কি ছিল দেখো। হ্যাঁ 3 নাম্বার আমি একটু পড়ে দিই তোমাদের। 3 নাম্বারটা হচ্ছে, একটি কৈশিক নলের ব্যাসার্ধ 0.1 মিলিমিটার, একে 60 × 10⁻³ নিউটন পার মিটার পৃষ্ঠটান এবং 800 কেজি পার মিটার কিউব ঘনত্বের তেলে ডুবালে কৈশিক নলে কত উচ্চতায় তেল উঠবে। স্পর্শকোণ 20 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আসলে এই গাণিতিক সমস্যাগুলো যখন আমরা সমাধান করব তখন আমাদের কিছু জিনিস জানতে হবে। একটু খেয়াল করো, সেটা হলো কৈশিক নলে তরলের উচ্চতা, সেটা আমরা একটু বের করতে চাই। প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ। বলছে যে তুমি যদি একটা তরলের মধ্যে কোনো একটি নলকে দাও, চিকন নল, সেই ক্ষেত্রে ওই তরল নল বেয়ে উপরে উঠবে। কিরকম, তুমি আজকেই এই পরীক্ষাটি করতে পারো। আমরা গত ক্লাসেও এই বিষয়ে কথা বলেছিলাম যে এই হলো একটি পাত্র। আমরা আগে থিওরিটা একটু জেনে আসি কেমন, তারপরে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে দেখো, এই হলো একটা পাত্র, এই পাত্রের মধ্যে পানি আছে এই পর্যন্ত, কিন্তু পানি যেখানে রাখা হয় পানিটা কার্ভ আকারে থাকে। তাহলে এই পানিটা মনে করো এইভাবে কার্ভ আকারে আছে, কেমন এরকম আছে। তো এই পানির মধ্যে আমরা কি কি দিলাম, চিকন পাইপ দিলাম, নল দিলাম, যেটাকে আমরা বলছি কৈশিক নল, সেটাকে আমরা বলছি কৈশিক নল, কৈশিক নল। এর মধ্যে আমরা একটা কৈশিক নল দিলাম, এর মধ্যে পানি আছে, তরল আছে, আমরা কৈশিক নল দিলাম। তাহলে কৈশিক নলের মধ্যে পানি একটু উপরে উঠবে। আর পানিটা কিভাবে থাকছে খেয়াল করো, একটু বাঁকা হয়ে থাকছে। আমরা এই বাঁকা অংশ নিয়ে একটু পরে হিসাব করব। সেই ক্ষেত্রে আমরা আগে এই উচ্চতাটা নিয়ে আমরা হিসাব করি, এইটুকু নিয়ে, যে এই পর্যন্ত উচ্চতাটা ধরে নিলাম এইচ, যেটা কৈশিক নলে উঠেছে, কেমন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন হিসাব নিকাশ করতে হবে যে কি ঘটনাটা ঘটছে। তো খেয়াল করো, পৃষ্ঠ টানের ক্ষেত্রে সূত্রটা হলো টি সমান F/L। তাহলে এফ বল সমান কি হবে, এল টি।
তার মানে যে দৈর্ঘ্য তার সাথে টি পৃষ্ঠটানের গুণফল হবে। তাহলে আমাদের এই যে পাইপ, এই পাইপটার যে পরিধি সেটা আমরা ধরে নিলাম 2πr। 2πr, তাহলে খেয়াল করো এল এর জায়গায় আমরা লিখলাম 2πr, তার সাথে লিখলাম আমরা টি। তাহলে আমাদের বলের মানটা হচ্ছে 2πrt। তাহলে এই লব্ধি বল সে ভিতরের দিকে এইদিকে 2πrt পরিমাণ বল অনুভব করবে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এর বিপরীত দিকেও একটা বল, সেটা কত 2πrt পরিমাণ বল সে লাভ করছে। আমরা জানি যখন কোনো কিছু লব্ধি অবস্থায় থাকে, লব্ধি, তখন এই লব্ধিটা দুইটা উপাংশে ভাগ হয়, একটা ভূমি বরাবর, একটা লম্ব বরাবর। তোমরা জানো যে ভূমির সাথে যে অতিভুজের সম্পর্ক সেটা কস, আর লম্বের সাথে অতিভুজের সম্পর্ক সেটা সাইন। তাহলে এই ক্ষেত্রে ঠিক ঘটনাটা এরকম ঘটছে, এই তরলের যে টান বল 2πrt, এটাকে আমরা দিলাম থিটা, তাহলে এটা হলো 2πrt cos থিটা, এটা উপরের দিকে যাচ্ছে, আর এইদিকে 2πrt sin থিটা ডানের দিকে ক্রিয়া করছে। তাহলে ঠিক তেমনি করে এই পাশেও আর একটা 2πrt sin থিটা ক্রিয়া করবে। এখন ঘটনাটা কি হচ্ছে, আমাকে দুইজন দুই দিকে টানছে সমপরিমাণ বলে, তাহলে আমি কোন দিকে যাব? আমি কোথাও যাব না, আমি এই জায়গাতেই থাকবো, তাই না? তাহলে এই যে 2πrt sin থিটা, এই বলটা দুই দিকে নাকচ করে দিচ্ছে, মানে নিষ্ক্রিয় করে দিচ্ছে। কেমন? এই নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য এই বলটা কোনো কাজে লাগছে না, যার ফলে উপরের বলটা যখন 2πrt, ঠিক এদিকেও 2πrt cos থিটা, তখন এই পানিটাকে টেনে উপরে তুলে দিচ্ছে। ব্যাপারটা আমরা বুঝলাম। এই বলটা আবার কার সমান হবে? ওজন নিচের দিকে ক্রিয়া করে, ওজন W ইকুয়াল mg, তার সমান হবে। এদিকে আবার ওজন ক্রিয়া করছে mg। তাহলে এখন আমরা লিখতে পারি যে mg সমান 2πrt cos থিটা। তাহলে দেখো এটা আমরা লিখে ফেলি, কি হবে তাহলে? আমরা এখানে লিখলাম 2πrt cos থিটা ইকুয়াল mg। তো m মানে ভর, তো এটাকে যদি আমরা ঘনত্বের সাথে তুলনা করি তাহলে আমরা জানি m সমান v রো, কেননা একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে কি হবে? m সমান v রো, তার সাথে g থেকে গেল, জিটা আমরা লিখে দিলাম। তো v এর ব্যাপারটা খেয়াল করো, ভলিউম আয়তনটা কতটুকু আয়তন, এখান থেকে পানি এই পর্যন্ত গেছে, আবার কার্ভ জায়গায় গেছে, তার মানে পুরোটা কিন্তু আমরা একটু বড় করে আঁকি, তাহলে ব্যাপারটা এইরকম হবে, এরকম এরকম। আমরা এখান থেকে এইটুকুর একটা আয়তন বের করব, আর ঠিক আলাদা এইটুকু কতটুকু আয়তন নিয়েছে সেটুকু আমরা বের করব। কেমন? পানি, এগুলো সবই পানি। তাহলে এই আয়তনগুলো আমরা বের করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা ভাগ করে নিই এই আয়তনটুকু প্লাস এইটুকু। তাহলে আমরা এই আয়তনটা লিখলাম এখানে, কি লিখবো? পাই আর স্কোয়ার আর, তার মানে এটাকে আমরা সিলিন্ডার ধরলাম, সরি আর না, উচ্চতাটাকে কত আমরা ধরেছি? এইচ, তাহলে এখানে দিলাম আমরা এইচ, পাই আর স্কোয়ার এইচ। আর এখন আমাদের এইটুকুর কাজটা হয়ে গেল, এইচ পরিমাণ উচ্চতা হাইট ছিল, তাই আমরা লিখেছি পাই আর স্কোয়ার এইচ। কেমন? এই ভি এর মানটা আমরা বের করছি, একটু খেয়াল করো, জায়গাটা একটু ক্রিটিক্যাল আছে। তাহলে ভি এর ক্ষেত্রে আমরা দুইটা আয়তন নিচ্ছি, একটা হলো এই সিলিন্ডারের আয়তন প্লাস এই বাঁকা জায়গায় পানি কার্ভ হয়ে কতটুকু উঠলো। তাহলে এই ভি মধ্যে দুইটা আয়তন, দিস ওয়ান দিস অ্যানাদার। তাহলে ওয়ান পার্ট আমরা পেয়েছি, এখন অ্যানাদার পার্ট নিব, এইটুকু নিব। তো এইটুকুকে যদি আমরা আরেকটু ভালো করে আঁকি তাহলে কেমন হবে একটু খেয়াল করো। এটাকে আমরা এইভাবে করে আঁকলাম, এমন করে, খেয়াল করো। তার মানে এটাও একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে অর্ধ গোলকের আয়তন যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই অংশটা পাচ্ছি। এই জায়গায় কি একমত? পুরো সিলিন্ডারের আয়তন নিয়ে অর্ধ গোলকের আয়তন আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এই জায়গার আয়তন পাচ্ছি, তাহলে এইটুকু কতটুকু সেটা আমরা পাচ্ছি। তো তাহলে সেটুকু আমরা লিখলাম প্লাস ওই ভি এর মধ্যেই কিন্তু সেটুকু আছে। কেমন? আচ্ছা, তাহলে আমরা লিখি যে হাফ, মানে প্রথমে কি হলো পাই
আর স্কোয়ার, এটার ব্যাসার্ধ দিলাম আর স্কোয়ার, হাইটটাও দিলাম আর, মাইনাস হাফ কি হবে অর্ধ গোলকের আয়তন। অর্ধ গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব। তাহলে দেখো এর সাথে রোজি আছে, তো আমরা রোজিটা বসাই দিলাম। তাহলে পাই আর স্কোয়ার এইচ যা ছিল আমরা তাই লিখছি, প্লাস পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, তার সাথে রোজি আছে। তাহলে পাই আর স্কোয়ার এইচ প্লাস পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, এটা বাদ দিলে থাকবে 1/3 পাই আর কিউব। কেমন? তার সাথে থাকলো রোজি, যে বাইরে ছিল রোজি। তো আমরা যদি এখানে কমন নিই পাই আর স্কোয়ার, খেয়াল করো পাই আর স্কোয়ার কমন নিলাম, এখানে থাকলো এইচ প্লাস পাই আর স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকলো r/3, তার সাথে থাকলো রোজি। তো এখন খেয়াল করো একটু এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ যে এইচটা কি r/3টা কি। এইচটা হলো এই পানির উচ্চতা, পানি কতটুকু উঠলো, আর আরটা কি হলো ওই যে পাইপ অর্থাৎ কৈশিক নল, এই পাইপের রেডিয়াস ব্যাসার্ধ। তাহলে এই পাইপটা কিন্তু খুবই সূক্ষ্ম, খুবই চিকন সরু, তাহলে এই সরু পাইপের ব্যাসার্ধ আরটা খুব কম হবে। সেই আরকে যদি আবার 3 দিয়ে ভাগ করা যায় আসলে সংখ্যাটা শূন্যের কাছাকাছি হবে, তাই r/3 কে আমরা ওভারলুক করব, মানে বাদ দিয়ে দিব। তাহলে কি থাকবে শুধু এইচ থাকবে। তাহলে এই অংশটাকে আমরা এখানে লিখি, আমরা এখান থেকে এখানে চলে আসলাম। এই পাশে বিষয়টা কি ছিল এটা আমরা লিখে নিই, 2 পাই আর টি cos থিটা ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ রোজি। কেমন? তাহলে এখন খেয়াল করো উভয় পক্ষে আমরা চাইলে পাই আর বাদ দিতে পারি, তাহলে 2t cos থিটা ইকুয়াল পাই আর, একটা আর থাকবে এইচ রো জি। তো এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি, আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা, এই থিটাটা হলো এই যে এই কোণটা। কেমন? তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই কোণটা 0 ডিগ্রির কাছাকাছি হয়, সেক্ষেত্রে cos শূন্যের মান 1, সেক্ষেত্রে সমীকরণটা হবে আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 হবে। কেমন? আচ্ছা, তাহলে আমরা টি এর মানটা আমরা পেয়ে গেলাম। এই টি হলো পৃষ্ঠটান। তাহলে খেয়াল করো আমাদের এইচ বের করতে হবে। যদি এইচ বের করতে হয় তাহলে আমরা এইচ এর মান আমরা পারবো না বের করতে। এখন আমরা অঙ্কটায় চলে যাই, যে আমাদের গাণিতিক সমস্যাটা কি ছিল সেটা একটু আমরা দেখে আসি। এটার জন্য আসলে এই গাণিতিক সমস্যাটা আমরা ভালো করে বোঝার জন্য আমাদের আবার থিওরিটা আবার সেরে আসতে হলো। কেমন? তো এখন তোমরা বলো যে এই থিওরিটাকে আরেকটু আলোচনা করার দরকার আছে? হ্যাঁ, তোমরা একটু বলো আলোচনা করার দরকার আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, ওকে ফাইন। বাঁকা পানি কতটুকু উঠবে, কতটুকু উঠবে সেটা আমরা বের করলাম। ফারুক প্রশ্ন করেছে বাঁকা পানি কতটুকু উঠবে, রূপা বলছে মানে ও বুঝছে আর কি ব্যাপারটা। তো ঠিক আছে, যদি এটা আরেকবার আলোচনা করতে হয় আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, তাহলে তোমরা খেয়াল করো। হ্যাঁ, তোমরা খেয়াল করো আমি আরেকবার আলোচনা করে নিচ্ছি। তার মানে কি হলো, এইরকম একটা পাত্রের মধ্যে আমরা পানি রাখছিলাম, সেই পানিটা এর মধ্যে আবার একটা নল দিয়েছি, সেই নলের মধ্যে পানি উঠেছে, কত দূর উঠবে সেটাই আসলে আমরা বের করছি। আর পানিটা এমন উপরের দিকে থাকবে, ঢেউ খেলে থাকে, হ্যাঁ এমন। তো এই যে কতটুকু উঠলো এই সূক্ষ্ম মাপটাও আমরা অর্ধগোলকের মাপ করে আমরা বের করে ফেলেছি। তো এখন আমরা আমাদের গাণিতিক প্রবলেমটা সলভ করে ফেলি। তাহলে আমাদের এটা ছিল আমাদের গাণিতিক সমস্যা। এখন আমি ডাটাগুলো তুলে ফেলি, তোমরা অলরেডি করে ফেলেছো মনে হয় অনেকেই। আচ্ছা, তাহলে আমি ডাটাগুলো একটু উঠাই ফেলি। কি বলছে, যে একটি কৈশিক নলের ব্যাসার্ধ 0.01 মিলিমিটার, ব্যাসার্ধ আর ইকুয়াল 0.1 মিলিমিটার, সরি আমি 0.1 বলে ফেলেছিলাম, তাহলে 0.1 ইন্টু 10⁻³ মিটার। তুমি এক চান্সে এটাকে 10⁻⁴ মিটারও লিখতে পারো, অসুবিধা নাই। তারপরে বলছে যে পৃষ্ঠটান টি ইকুয়াল
T equals 60 into 10 inverse 3 নিউটন পার মিটার। তারপরে কি বলছে যে ঘনত্ব 800 কেজি, ঘনত্ব রো ইকুয়াল 800 কেজি পার মিটার কিউব। কেমন? তাহলে কত উচ্চতায় উঠবে, কত উচ্চতায় উঠবে, এইচ ইকুয়াল হোয়াট, থিটার একটা মান দেওয়া আছে, দিস ইজ 20 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখন আমাদের এটা কি হবে, আমি স্ক্রিনটা অফ করে দিই। এখন দেখো আমরা এখানে অলরেডি লিখে রাখছি যে সমীকরণটা আমরা বের করলাম, ঠিক সেই সমীকরণটি, টি সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 cos থিটা। তাহলে আমাদের বের করতে হবে এইচ এর মান, এইচ সমান 2t cos থিটা ডিভাইডেড বাই আর রো জি। মানগুলো বসাও, 2 ইনটু টি এর মান হলো 60 ইনটু 10 ইনভার্স 3 cos 20 ডিগ্রি ডিভাইডেড বাই আর এর মান হলো 0.1 ইনটু 10 ইনভার্স 3, তোমরা যারা 10 ইনভার্স 4 লিখেছো কোনো অসুবিধা নেই। তারপরে রো এর মান হলো 800, জি এর মান 9.8। এখন তোমরা ক্যালকুলেটর প্রেস করে উত্তরটা এখানে বসাতে পারো। তোমরা চাইলে উত্তরটি বসাতে পারো, ঠিক আছে? আমার উত্তর আসলো 0.14 মিটার, 0.14 মিটার। তো ঠিক আছে, যাদের উত্তর হয়েছে মিলেছে তারা আমাকে জানাও যে উত্তর কি হয়েছে, আর যাদের হয়নি তারা চাইলে তুলে নিতে পারো। তো ঠিক আছে, আমি পরের অঙ্কটি তোমাদের দিয়ে দিই, আমরা সেই সাথে একটি গাণিতিক প্রবলেমও সলভ করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে চলে গেলাম, 4 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করব আমরা এখন। তাহলে 4 নাম্বারটা কি বলছে, যে 10 ইনভার্স 4 মিটার ব্যাসার্ধের একটি পানি বিন্দু 125টি বিন্দুতে বিভক্ত হলে, তার মানে কি 10 ইনভার্স 4 মিটার ব্যাসার্ধ, এটা হলো বড়, এই 125টা বিন্দুতে বিভক্ত হয়েছে ছোট ছোট বিন্দুতে, তাহলে শক্তি বৃদ্ধি কত হবে এটা নির্ণয় করতে হবে। তো শক্তি বৃদ্ধি ই ইকুয়াল হোয়াট, অর্থাৎ ই এর মানটা বের করতে হবে, এটা হলো ডেল এ টি। তাহলে 4 পাই এম আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার। কেমন? এই হলো আমাদের সূত্র, তার সাথে টি। তো এখন দেখো এখানে আমাদের কি কি দেয়া আছে, আমি ডাটাগুলো একটু তুলে নিই। যে অর্থাৎ বড় ব্যাসার্ধটা ছোট ব্যাসার্ধে বিভক্ত হয়েছে, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল 10 ইনভার্স 4। আচ্ছা, আমি স্ক্রিনটা অফ করে দিব একটু পরে। 10 ইনভার্স 4 মিটার, তারপরে বলছে 125টি বিন্দু, n এর মান হলো 125, তারপরে বলছে যে পৃষ্ঠ শক্তি ই এর মানটা বের করতে হবে, তারপরে বলছে পৃষ্ঠ টান টি ইকুয়াল 72 ইনটু 10 ইনভার্স 3 নিউটন পার মিটার, এটা দেয়া আছে। ওকে, তাহলে আমি স্ক্রিন এখন অফ করে দিই। ঠিক আছে, তো এখন তোমরা মানগুলো বসালেই হচ্ছে, কিন্তু কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি, স্মল আর এর মানটা নাই। আমরা আগে এরকম একটা গাণিতিক প্রবলেম সলভ করেছি অলরেডি। তাহলে সেক্ষেত্রে কি লিখবো আমরা, 4/3 পাই আর কিউব সমান, অর্থাৎ আয়তন, আগের আয়তন পরের আয়তন সমান হবে n ইন্টু 4/3 পাই স্মল আর কিউব। তাহলে আর কিউব ইকুয়াল n স্মল আর কিউব, তাহলে আর কিউব ইকুয়াল n, n এর মান হলো 125 স্মল আর। তাহলে স্মল আর এর মানটা আমাদের বের, আচ্ছা আমরা এটাকে ঘনমূল করে ফেলি, 5r। তাহলে স্মল আর ইকুয়াল আর ডিভাইডেড বাই 5, আর এর মান ছিল 10 ইনভার্স 4 ডিভাইডেড বাই 5। তো এই যে মানটা থাকবে, এই পুরো মানটা আমরা এখন এখানে বসিয়ে দেব, দিলে আমরা আমাদের হিসাব নিকাশ করে আমরা রেজাল্ট বের করতে পারবো, আমাদের সব মান দেয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এটা সলভ করতে পেরেছো তারা উত্তরটি কমেন্টে লিখে দাও, আমি তাদের নামটা বলি। আমি একটু দেখি যে কারা কারা
এখন আমাদের এই হিসাব নিকাশের সাথে আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তোমরা অনেকেই উত্তর বের করে ফেলেছো তোমরা। ওকে, ধন্যবাদ। তো ঠিক আছে, আমি চলে গেলাম পরের অংশে। হ্যাঁ, আমি পরের অংশে চলে যাচ্ছি। এটার উত্তর যাদের হয়েছে তারা ওখানে লেখো। মূল উত্তরটি আমি একটু বলে দিই। 36.17 ইন্টু 10^9। 36.17 ইন্টু 10^9, এটা হলো জুল, শক্তির একক জুল। এটা হলো আমাদের উত্তর। তো ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। 5 নাম্বার। দেখো, এই প্রশ্নটি রুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে, ঠিক এটার মতোই। আমি আশা করি তোমরা এটা নিজেরা সলভ করবে এবং উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখবে। প্রতিটি 10^4 মিটার ব্যাস বিশিষ্ট পানির 1000 ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করলো। বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত? রেডিয়াসটা বের করতে হবে। তার মানে আগে ফোঁটাগুলো ছোট ছোট ছিল, এরকম 1000টা ফোঁটা মিলে বড় ফোঁটা তৈরি করলো। তার মানে স্মল আর। এটা কয় নাম্বার? 5 নাম্বার। তোমরা কিন্তু নাম্বার লিখবে, কমেন্টে যখন লিখবে তখন নাম্বার লিখে তোমরা আমাকে জানাবে, কেমন? তাহলে 5 নাম্বার, 10^4 মিটার ব্যাস, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল 10^4, 0.5 ইন্টু 10^4 মিটার। ব্যাসার্ধ আর সমান n সমান 1000, আর রেডিয়াসটা কত বড় হাতের, এটুকুই অঙ্ক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো এখন আমরা স্ক্রিনটি অফ করে দিই, কেমন? আমরা স্ক্রিনটি অফ করে দিই। ওকে, তাহলে দেখো, আমরা জানি, একটু আগে লিখেছিলাম আমরা, আয়তন 4/3 পাই আর কিউব ইকুয়াল n সংখ্যক 4/3 পাই স্মল আর কিউব। তাহলে এখানে হচ্ছে আর কিউব ইকুয়াল n স্মল আর কিউব। তাহলে আর এর মানটা আমাদের বের করতে হবে। আর কিউব সমান n এর মানটা হলো 1000 স্মল আর কিউব। তো এটাকে যদি আমরা ঘনমূল করি তাহলে এটা হবে আর সমান, এটা হলো 10 আর, কেমন? তাহলে আর ইকুয়াল 10 ইন্টু আর এর মান হলো 0.5 ইন্টু 10^4। তাহলে এটা হচ্ছে 5 ইন্টু 10^4 মিটার হলো। এই 5 দিয়ে গুণ করলে 5 হয়ে গেল 10^4। তো ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের যাদের হয়েছে তারা উত্তরটা কমেন্টে লিখবে, আর যাদের হয়নি তারা চাইলে এটা তুলে নিতে পারো। তাহলে আমরা 5 নাম্বার প্রবলেম সলভ করলাম। তো এখন আমরা পরের প্রশ্নে যাব, পরের গাণিতিক সমস্যায় যাব। তাহলে দেখো পরের প্রবলেমটি কেমন, আমি একটু তোমাদের দেখাই স্ক্রিন শেয়ার করে। টু ওয়েট। ওকে, 6 নাম্বার। তোমরা এই প্রশ্নটি দেখো, এখানে লেখা আছে, এটা বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রশ্নটি এসেছিল, যে কোন ধাতুর ইয়াং গুণাঙ্ক 10^11 নিউটন পার মিটার স্কয়ার এবং দৈর্ঘ্য পীড়ন 1.96 ইন্টু 10⁶ নিউটন পার মিটার স্কয়ার। ধাতুটির দৈর্ঘ্য বিকৃতি ঘটলে ধাতুটির প্রতি ঘন মিটারে সর্বোচ্চ কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হতে পারে? তাহলে এটার জন্য আমাদের কি কি করতে হবে বলো? আগে ডাটাগুলো লিখে ফেলি। 6 নাম্বার আজকের গাণিতিক সমস্যা। 6, ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে y ইকুয়াল 1 ইন্টু 10^11 দেওয়া আছে নিউটন পার মিটার স্কয়ার। পীড়ন দেওয়া আছে, আমরা লিখলাম পীড়ন সমান 1.96 ইন্টু 10^10⁶ নিউটন পার মিটার স্কয়ার। বিকৃতি ঘটলে প্রতি ঘন মিটারে কি পরিমাণ স্থিতিশক্তি ইউ, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা স্থিতিশক্তি, আচ্ছা স্ক্রিনটি এবার অফ করে দিলাম। তোমরা নিশ্চয়ই এটি স্ক্রিনশট দিয়ে রেখেছো, আমি
এই জন্য অফ করে দিলাম। তো আমরা জানি স্থিতিশক্তি সমান হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি, এটা আমরা জানি, তাই না? তাহলে খেয়াল করো, এখানে যদি আমরা আরেকটু কাজটা গুছাই রাখতে চাই, এখানে আমরা জানি কি জানি যে ওয়াই সমান আমরা কি জানি, পীড়ন বাই বিকৃতি। তো খেয়াল করো এই লাইনে পীড়নের মানটা আমাদের দেয়া আছে, বিকৃতির মানটা দেয়া নাই। তাও এখান থেকে আমরা বিকৃতির মানটা আমরা বের করে নিই। বিকৃতি সমান, তোমরা চাইলে এটা এই অংশটুকু লেফট সাইডেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বিকৃতি সমান পীড়ন বাই ওয়াই। তো আমরা এটা এখানে লিখতে চাই, তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে হলো পীড়ন ডিভাইডেড বাই ইয়াং গুণাঙ্ক। তাহলে এখানে কি হলো, হাফ ইন্টু পীড়নের স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই। তাহলে পীড়নটা কত, 10 ইনভার্স 11 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ওয়াই এর মানটা কত, সরি আমি ভুল লিখে ফেলেছি, পীড়নের মানটা হলো 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার স্কয়ার দিতে হবে ডিভাইডেড বাই ওয়াই এর মানটা হলো 10 ইনভার্স 11। তো এখন এটা যদি তোমরা, আচ্ছা নিচে 2 আছে, 2 ইন্টু ওয়াই এর মান কেমন। তো এটা আমরা ক্যালকুলেটরে আমরা একটু হিসাব নিকাশ করে দেখব কি হয়। তাহলে দেখো 1.96 ইন্টু 10 টু দি পাওয়ার 6 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। আমি অবশ্য ব্র্যাকেট ব্যবহার করেছি। তাহলে এখানে 1.92 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 1.92 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখন বলছে যে আমাদের প্রশ্নটা কি ছিল, একটু খেয়াল করো, একটু দেখে আসি আমরা। আমাদের প্রশ্নটা ছিল যে কি পরিমাণ স্থিতিশক্তি প্রতি ঘন মিটারে, স্থিতিশক্তি তাহলে জুল পার মিটার কিউব প্রতি ঘন মিটারে যুক্ত হতে পারে। তাহলে হ্যাঁ, উত্তরটি কি ঠিক আছে? তোমরা একটু আমাকে কমেন্টে জানাও তো, আমি একটু দেখে আসি। হ্যাঁ, সেতু করে ফেলেছে, অনেকেই তোমরা করে ফেলেছো, রূপা করে ফেলেছে, গুড, ফারুক করে ফেলেছে, ফাইন থ্যাংক ইউ, অমিত সাধু করে ফেলেছে, আরাফাত করে ফেলেছে, ফাইন থ্যাংক ইউ, গুড, ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাদের। তো ঠিক আছে, আমি পরের গাণিতিক সমস্যায় চলে গেলাম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, পরেরটা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা 6 নাম্বার করলাম, এবার আমরা চলে গেলাম 7 নাম্বার। তো দেখো 7 নাম্বার প্রশ্নটি বুয়েট অ্যাডমিশন টেস্টে এসেছে 2004-05 সেশনে। প্রশ্নটি কি ছিল তোমরা একটু পড়ে নাও, হ্যাঁ, এবং দ্রুত তোমরা করার চেষ্টা করবা। 7 নাম্বার, 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তারের এক প্রান্তে 80 নিউটন এর একটি ওজন ঝুলাতে হবে। যদি এক্ষেত্রে 1 মিলিমিটারের বেশি দৈর্ঘ্য বৃদ্ধি গ্রহণযোগ্য না হয় তাহলে তামার তার ব্যবহার করা যাবে কি? আচ্ছা, তার বানানটা ভুল হয়েছে, আমি কিন্তু চন্দ্রবিন্দু দিয়েছি, চন্দ্রবিন্দু কিন্তু হবে না। তার চন্দ্রবিন্দু কোথায় হবে? এটা হবে বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে। আমার তোমার ক্ষেত্রেও চন্দ্রবিন্দু না দিলেও চলবে, কিন্তু তুমি যখন বিশেষ কোনো ব্যক্তির কথা বলবে, সম্মানিত ব্যক্তি, তখন চন্দ্রবিন্দু দিতে হয়, কেমন? তাহলে তারের ক্ষেত্রে চন্দ্রবিন্দু লাগবে না। আমার মানে কি হয়েছে, ভুল হয়েছে টাইপ করার সময়। তাহলে ব্যবহার করা যাবে কি? তা আমার ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা ঠিক আছে, এটা ডাটাগুলো উঠিয়ে ফেলি, তোমরা যারা পারছো তারা হিসাব করা শুরু করে ফেলো। 7 নাম্বার, 1 মিটার লম্বা, L ইকুয়াল 1 মিটার, ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা ব্যাসার্ধ করব 1 মিলিমিটার দেওয়া আছে, 0.5 মিলিমিটার, এটাকে আমরা মিটারে নেব 10 ইনভার্স 3 মিটার। 80 নিউটন ওজন, তার মানে বলটা কাজ করছে 80 নিউটন,
1 মিলিমিটারের বেশি দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, তার মানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে। 1 মিলিমিটারের বেশি হয় কিনা এটা দেখাতে হবে। ইয়াং গুণাঙ্ক y ইকুয়াল দেওয়া আছে 13 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এল বের করব। তাহলে আমরা জানি y সমান এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। তাহলে স্মল এল ইকুয়াল, আচ্ছা আমি স্ক্রিনটা অফ করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে স্মল এল ইকুয়াল এফ এল ডিভাইডেড বাই ওয়াই এ। তাহলে দেখো এফ এর মানটা কত, 80 নিউটন, ইন্টু এল এর মান হলো 1 মিটার, ওয়াই এর মান দেওয়া আছে 13 ইন্টু 10⁻10 ইন্টু এ হলো পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, পাইয়ের মান 3.14 ইন্টু আর স্কোয়ার 0.5 ইন্টু 10⁻³ তার স্কোয়ার। কেমন? তো তোমরা এখন হিসাব নিকাশটা করে ফেলো কেমন হবে। এই হিসাবটা এইরকম হবে যে 0.785 ইন্টু 10⁻³ মিটার এল এর মান। তাহলে এই হিসাবটা কে আমরা যদি মিলিমিটারে রূপান্তর করি তাহলে এটা এমন হবে 0.785 মিলিমিটার। তাহলে খেয়াল করো আমাদের অঙ্কের ডাটায় কি বলেছিল, একটু আমরা ডাটাটা দেখে আসি। তোমরা সবাই একটু খেয়াল করো স্ক্রিনে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বলেছিল যে 1 মিলিমিটারের বেশি যদি দৈর্ঘ্য বৃদ্ধি না হয়, মানে বৃদ্ধি যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে কি এই তারটা ব্যবহার করা যাবে? 1 মিলিমিটারের কথা বলেছিল, তার মানে আমার দৈর্ঘ্য বৃদ্ধি এইটুকু হচ্ছে, তার মানে 1 মিলিমিটারের কম, তার মানে এই তার ব্যবহার করা যাবে। তাহলে আমরা লিখবো তার ব্যবহার করা যাবে। আচ্ছা স্ক্রিনটি আমি একটু অফ করে দিই। তার ব্যবহার করা যাবে। কেমন? এটা হলো উত্তর। তার মানে আমাদের 7 নাম্বার গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেললাম। আমরা এখন 8 নাম্বার গাণিতিক সমস্যা আমরা যেতে চাই। তো তোমাদের যাদের হয়েছে তাদের ধন্যবাদ, যাদের হয়নি তারা তুলে নাও। 8 নাম্বার, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 8 নাম্বার, খেয়াল করো 8 নাম্বারটা বলছে, আচ্ছা আমরা ডাটাগুলো তুলে নিই আগে। আট নম্বর বলছে 1.5 ইন্টু 10⁶ গ্রাম ভরের একটি লিফট একটি ইস্পাতের তারের সাহায্যে ঝুলানো আছে। উপরে ওঠার সময় লিফটের সর্বোচ্চ ত্বরণ 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং অসহ পীড়ন দেওয়া আছে। তাহলে এই তারের ব্যাসার্ধটা কত, মিনিমাম ব্যাসার্ধ রেডিয়াসটা কত হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে ডাটাগুলো আমি তুলে নিই, তোমরা উঠাও আমার সাথে সাথে ডাটা। 8 নাম্বার আমরা দিলাম। তাহলে ভর দেওয়া আছে m, আমি স্ক্রিন অফ করে দেবো একটু পরে। 1.5 ইন্টু 10⁶ গ্রাম, গ্রামকে তো কেজি করে নিতে হয়, 1.5 ইন্টু 10⁻³ কেজি। তারপরে দেওয়া আছে কি ত্বরণ, ত্বরণ a ইকুয়াল দেওয়া আছে 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অসহ পীড়ন, পীড়ন দেওয়া আছে 3 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এর রেডিয়াস বের করতে হবে r ইকুয়াল টু ওয়াট। কেমন? তাহলে ঠিক আছে, আমি স্ক্রিনটা একটু অফ করে দিই, তোমরা একটু যারা আমার সাথে আছো তারা দেখবা। আমি একটু স্ক্রিনটা অফ করে দিলাম। এখন দেখো আমি এই ডাটাগুলো লিখেছি। তাহলে খেয়াল করো f সমান আমরা বের করতে চাই mg। তাহলে সেই ক্ষেত্রে লিফট যখন উপরে উঠছে তখন কি হচ্ছে, f সমান mg এরকম হওয়ার কথা, কিন্তু এই জিটা হলো g প্লাস a। তাহলে আমার m দেওয়া আছে 1.5 ইন্টু 10⁻³ ইন্টু g হলো 9.8 প্লাস a হলো 1.2। তাহলে 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 প্লাস 1.2, দিস ইজ 11। ওকে, তাহলে এটাকে আমরা গুণ করব, গুণ করলে কত হবে, 11 11 অর্ধেক 5.5 16.5 ইন্টু 10⁻³ নিউটন হলো টোটাল। তাহলে এখন আমাদের কি বলেছে যে এটার আর রেডিয়াস বের করতে হবে। তাহলে আমরা কি করব বলো,
আমরা পীড়ন সমান আরো কিছু জানি। পীড়ন সমান কি জানি? এফ বাই এ। তাহলে আমরা এখানে লিখে ফেললাম যে পীড়ন সমান এফ বাই এ। তাহলে এর মানটা আমাদের বের করতে হবে, এ সমান এফ বাই পীড়ন। কেমন? তাহলে আমাদের এফ এর মানটা কত? এখানে আমরা মানটা হিসাব করি, এ ইকুয়াল এফ। এফ হলো আমাদের বের হয়েছে 16.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমাদের পীড়ন দেওয়া ছিল 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা আমরা হিসাব নিকাশ করে ফেলি, কি হবে? 16.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ভাগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আমি কিন্তু ব্র্যাকেট ব্যবহার করছি নিচের ক্ষেত্রে। যদি ব্র্যাকেট ব্যবহার না করো এর সামনে, তাহলে কিন্তু রেজাল্ট মিলবে না। কেমন? 5.5 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে এটা হলো, আচ্ছা এখানে লিখলাম 5.5 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে খেয়াল করো, এ সমান আমরা জানি পাই আর স্কয়ার। আমাদের আর এর মান বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা এখানে চলে আসলাম। তাহলে আর স্কয়ার সমান 5.5 into 10 inverse 5 divided by pi 3.14। তো এই মানটাকে আমাদের রুট করে দিতে হবে পুরোটাকে, যা আসবে। তো তোমরা হিসাবটা করে ফেলো কি হয় দেখো। আচ্ছা আমি করে ফেলি, 5.5 into 10 inverse 5 না, 5.5 into 10 inverse 5 divided 3.14। যে রেজাল্ট আসলো তাকে আমার রুট করতে হবে। তাহলে আমার এসছে 4.18 into 10 inverse 3। 4.18 into 10 inverse 3 এতগুলো মিটার, আর রেডিয়াস মিটার জানতে চেয়েছে। তাহলে আমরা 8 নম্বর গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের প্রশ্নে যেতে চাই। এটা আমাদের লাস্ট, আজকের আমাদের লাস্ট অঙ্ক। আমরা আগামী দিন থেকে এর পরের চ্যাপ্টারে যাব। কেমন? ও সরি, আজকে 8টা অঙ্কই ছিল। ওকে, ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি কি বিষয়ে আলোচনা করলাম সেটা একটু আমাদের রিমাইন্ড দেওয়া দরকার তোমাদেরকে। আমরা আলোচনা করেছি আজকে, হ্যাঁ আমরা আজকে আলোচনা করেছি 8টা গাণিতিক সমস্যার সমাধান এবং একটি থিওরি আমরা আজকে কমপ্লিট করেছি, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো এবং পরীক্ষার প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। গাণিতিক সমস্যার সমাধান, বিশেষ করে কৈশিক নলে কতটুকু পানি উপরে উঠতে পারে, পৃষ্ঠটানের সাথে এর সম্পর্ক কি ধরনের, সেগুলো আমরা আলোচনা করেছি। তো আমি চাইবো যে তোমরা এই অঙ্কগুলো আগামী দিনের জন্য তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা আরেকবার এগুলো করো বাড়িতে। আর জানো তো যে গাণিতিক সমস্যার সমাধানগুলো বারবার প্র্যাকটিস করতে হয়, বারবার বারবার প্র্যাকটিস করলে তখন এগুলো মাথার মধ্যে থাকে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের পরের বিষয় কি ছিল? তো ঠিক আছে, আজকে আমার ক্লাস এই পর্যন্তই থাকবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আজকের পাঠ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকো।